রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোশ্চেন ব্যাংকের প্রথম সেটটা করেছিলাম। আজকে রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের সপ্তম শ্রেণীর দ্বিতীয় সেটটা করব। প্রথম সেটটা সলিউশন আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে আমরা রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় সেটটা করব। দ্বিতীয় সেটের প্রথম কোশ্চেন কি আছে? 840 গ্রামের 30% সমান কত গ্রাম? 840 গ্রামের 30% সমান কত গ্রাম? তাহলে 840 গ্রাম এর এর মানে আমরা জানি কি গুণ। তাহলে 840 গ্রাম এর 30%, এর মানে গুণ। তাহলে আমরা গুণ চিহ্ন দেবো। আর 30%, তাহলে 30/100, পার্সেন্ট ওঠাবার জন্য আমরা নিচে 100 আনবো। তাহলে 840 ইন্টু 30/100 সমান কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো 840 গ্রামের 30% সমান কত। তাহলে 840 গুণিত 30/100 সমান, কাটাকাটি করব। এখানের একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম। এবার 84 আর 3 গুণ করব। তাহলে 84 আর 3 গুণ করলে কত হবে? 3 4 12 2 হাতে 1, 3 8 24 আর 1 25, 252। এগুলো এখানে ব্র্যাকেট দেব। এত গ্রাম, 252 গ্রাম। তাহলে 840 গ্রামের 30% সমান কত গ্রাম, সেটা পেয়ে গেলাম। কত গ্রাম পেলাম? 252 গ্রাম। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনটা করব। 2 নম্বর কোশ্চেনটা কি আছে? মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত নির্ণয় করো। 5:9, 8:12, 7:3, এই তিনটে অনুপাত দেওয়া আছে। এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য মিশ্র অনুপাত কাকে বলে? কয়েকটি অনুপাত দেওয়া থাকলে সেই অনুপাতের পূর্বপদগুলির গুণফল ও উত্তরপদগুলির গুণফলের অনুপাতই হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে এখানে তিনটে অনুপাত দেওয়া আছে, এই তিনটে অনুপাত থেকে অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে কি বললাম? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো কয়েকটি অনুপাতের বা প্রদত্ত অনুপাতগুলির পূর্বপদগুলির গুণফল এবং উত্তরপদগুলির গুণফলের অনুপাত। তাহলে লিখি এদের মিশ্র অনুপাত, সমান, অনুপাতগুলো কি কি আছে? 5:9, 8:12, 7:3। প্রথম অনুপাতের পূর্বপদ কত? 5। পরের অনুপাতটির পূর্বপদ কত? 8। তারপরের অনুপাতের পূর্বপদ কত? 7। তাহলে পূর্বপদগুলি গুণফলের আকারে লিখলাম 5 ইন্টু 8 ইন্টু 7। এগুলো একটা প্যাকেটের মধ্যে রাখবো, অনুপাত চিহ্ন দেবো। পরে পূর্বপদগুলির গুণফল আকারে লিখবো। উত্তরপদগুলি কি কি আছে? প্রথম অনুপাতের উত্তরপদ 9, দ্বিতীয় অনুপাতের উত্তরপদ 12, তৃতীয় অনুপাতের পূর্বপদ 3। তাহলে এগুলো গুণের আকারে লিখলাম। এবার গুণ না করে উপর নিচে লিখবো। এখানে অনুপাত আছে, তাহলে এটা অনুপাত, এটা অনুপাতে থাকলে আমরা জানি কি পূর্বপদকে লব করতে পারি আর উত্তরপদকে হর করে আমরা ভগ্নাংশ করে নিতে পারি। তাহলে এখানে পূর্বপদটা লব করব 5 ইন্টু 8 ইন্টু 7, আর উত্তরপদটা হর করব 9 ইন্টু 12 ইন্টু 3। এবার এটা দেখবো কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করব। 8কে আর 12কে 4 দিয়ে কাটা যাবে, 4 2 8, 4 3 12। এরপরে দেখতে পাচ্ছি নিচে আর উপরে যে সংখ্যাগুলো আছে আর কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখন কি করব? এখন এগুলোকে গুণ করব। তাহলে লবের যে যা বাকি আছে সেগুলো গুণ করে লবে লিখবো, হরে যা বাকি আছে সেগুলো গুণ করে হরে লিখবো। তাহলে এখানে 5 দুগুণে 10, 7 10 70। তাহলে 70/3 3 9, 9 9 81, 70/81। এবার এটাকে অনুপাতে নিয়ে চলে আসবো, 70:81। পারলাম বোঝাতে? আরেকবার শুনে নাও। মিশ্র অনুপাত নির্ণয় করতে বলছে, তিনটি অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত পূর্বপদগুলির গুণফল ইস্টু উত্তরপদগুলির গুণফল। তাহলে পূর্বপদগুলোর এখানে আমরা লিখে নিয়েছি গুণফল আকারে,
এবার পূর্ব পদগুলোকে লব এবং উত্তর পদগুলোকে হর করব, করে কাটাকাটি করব। কাটাকাটি যতটা যা গেল করলাম, করার পরে উপরে যা বাকি আছে বাকিগুলো গুণ করলাম, হরে যা বাকি আছে গুণ করে হরে লিখলাম, তারপর এটাকে অনুপাতের আকারে নিয়ে চলে আসলো। বুঝাতে পারলাম আশা করি। ঠিক আছে, চলো পরেরটা করি। পরেরটা, সত্য না মিথ্যা যাচাই করো। সকল আয়তাকার চিত্রই সমান্তরিক। সকল আয়তাকার চিত্রই সমান্তরিক। এখানে সামান্তরিক আর আয়তক্ষেত্র এগুলোর সংজ্ঞা যদি আমরা আলোচনা করি, সংজ্ঞাটা যদি ভাবি, সংজ্ঞাটা থেকেই বলতে পারবো যে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে সামান্তরিকের বিপরীত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞা কি? আয়তক্ষেত্রের সংজ্ঞা, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান হয়। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে একটি কোণ সমকোণ মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। আর সংজ্ঞাটাতে কি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে কি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। তাহলে আমরা বলতে পারি কি সকল আয়তকার চিত্রই সামান্তরিক। সকল আয়তক্ষেত্রকেই সামান্তরিক বলা যাবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সত্য। এরপরে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? চারটে সংখ্যা দেওয়া আছে, এখানে একটা জায়গাতে স্টার দেওয়া আছে, এই স্টার চিহ্নিত স্থানে কি বসবে সেটা বের করতে হবে। তাহলে স্টার কোন জায়গাতে আছে? চারটা যে পদ দেওয়া আছে, চারটা পদের মধ্যে প্রথম পদটাতে স্টার দেওয়া আছে। তাহলে প্রথম পদটা যেহেতু স্টার দেওয়া আছে, আমরা প্রথম পদটা বের করতে হবে এখানে। তাহলে এখানে লিখতে পারি কি, ধরি স্টার চিহ্নিত স্থানের পদটি সমান এক্স। ধরি স্টার চিহ্নিত স্থানের পদটি সমান এক্স। তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে এক্স বসি, আমরা কি পাবো? এক্স অনুপাত 13 সমানুপাত 40/65। তাহলে এক্স অনুপাত 13 সমানুপাত 40/65, এখানে সমানুপাতের চিহ্ন হবে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, প্রথম পদটা কত মানে এক্স কত সেটা নির্ণয় করব। তাহলে এখানে লিখবো বা x/13 সমান 40/65। x/13 আছে, এটাকে আমরা এইভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি x/13। আর 40/65 আছে, এটাকে আমরা 40/65 আকারে ভগ্নাংশের আকারে লিখতে পারি। আর সমানুপাতের চিহ্নের জায়গায় সমান চিহ্ন দেবো। তাহলে পেলাম কি x/13 সমান 40/65। বা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে 65x সমান 13 × 40। বা x সমান 13 × 40/65। 13 দিয়ে 65কে কাটলে 5, 5 দিয়ে 40কে কাটলে 8। তাহলে সুতরাং x সমান 8। তাহলে অতএব স্টার চিহ্নিত স্থানে কি বসবে? 8 বসবে। কি পেলাম? স্টার চিহ্নিত স্থানে 8 বসবে।
আশা করি বোঝাতে পারলাম। পরের কোশ্চেনে যাব। পরেরটা আছে কি 5 নম্বর, 12xy ইস টু 15xy অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পায়। তাহলে এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 12xy ইস টু 15xy, তাহলে অনুপাতটা আমরা লিখি, কোনটা করব, 5-এর দাগ করব। 12xy ইস টু 15xy, 12xy ইস টু 15xy, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য দুটোকে কাটাকাটি করে বা কাটাকাটি না করে দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করে করে লিখব। আমরা উপর নিচে লিখে নিয়ে কাটাকাটি করেই করব, তাতে সুবিধা হবে বুঝতে। 12xy বা বাই 15xy, তাহলে অনুপাতটা ছিল, অনুপাতটাকে লব হরের আকারে লিখে ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার এটা কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে xy xy কেটে যাবে, আর 12 আর 15কে দুটো একই সংখ্যা কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, 3 5 15, তাহলে সমান কত হবে, 4/5 সমান 4:5। তাহলে 12xy এবং 15xy অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কি পেলাম, 4:5। এখানে অপশন দেওয়া আছে এটাতে, তাহলে অপশন কি আছে, এরটা উত্তর হবে অপশন এ 4:5। পারলাম বোঝাতে? ঠিক আছে, চলো পরের দাগ দেখি। পরের 6-এর দাগ আছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে 6-এর দাগ করব, লিখি সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ আগে লিখে নিই। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ, সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ মানে যার তিনটি বাহুই সমান, আর তিনটি বাহু সমান হলে আমরা জানি তিনটে কোণও সমান হবে এবং প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ও 60 ডিগ্রি। অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 60, অনুপাত সমান 60:60:60 সমান 1:1:1। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হলো, 1:, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো 1:1:1। চলো পরের অঙ্কটাতে যাই। কোন অনুপাতের পূর্বপদ ইজ লেস দ্যান উত্তরপদ হলে অনুপাতটি হবে। তাহলে আমরা জানি কি অনুপাতকে 3 ভাগে ভাগ করা হয়, অনুপাতকে 3 ভাগে ভাগ করা হয়, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত। যে অনুপাতের পূর্বপদ ইজ গ্রেটার দ্যান উত্তরপদ, সেই অনুপাতটা হবে কি লঘু অনুপাত। পূর্বপদ ইজ গ্রেটার দ্যান উত্তরপদ, পূর্বপদ বড়, তাহলে এক্ষেত্রে এটা হবে গুরু অনুপাত। কোন অনুপাতের পূর্বপদ ইজ লেস দ্যান উত্তরপদ বলা আছে, তাহলে অনুপাতটি কি অনুপাত হবে। আমরা জানি কি কোন অনুপাতের পূর্বপদ ইজ গ্রেটার দ্যান উত্তরপদ যদি হয়, তাহলে এটা কি হবে, পূর্বপদ বড় হলে গুরু অনুপাত,
পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ, পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ হলে এটা হবে লঘু অনুপাত, আর পূর্বপদ ইজিক্যাল টু উত্তরপদ হলে, পূর্বপদ ইজিক্যাল টু উত্তরপদ হলে সেটা হবে সাম্যানুপাত। তাহলে অনুপাতকে ভাগ করা হয় এই তিনটে ভাগে, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত। এখানে দেওয়া আছে কি পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ, মানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়। তাহলে পূর্বপদ যদি ছোট হয় উত্তরপদ যদি বড় হয় তাহলে সেটা কি অনুপাত হয়, সেটা হবে লঘু অনুপাত। তাহলে এখানে প্রশ্নটার উত্তর আমাদের কি হবে, প্রশ্ন আছে কোন অনুপাতের পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ হলে অনুপাতটি হবে লঘু অনুপাত, অপশন বি। তাহলে 7-এরটা হলো, এবার 8-এরটা করবো। চলো 8-এরটা দেখে নিই। 8-এ কি আছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, +6 +3। তাহলে দুটো সংখ্যা দেওয়া আছে, এগুলোকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। সংখ্যাগুলোকে লিখে নিই, +6 +3। আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। সংখ্যা রেখা এখানে দুটোই প্লাস আছে, তাহলে +6 +3। তাহলে উত্তরটা আমরা আগে যদি ধরে নিই, এখানে কোথা থেকে কিভাবে আমরা কতটা পর্যন্ত দাগটা কাটবো, 0 এখানে 0 নেব, 0-র পরে এদিকে পরপর একটা একটা করে +1, এইভাবে আমরা দাগ টেনে যাব। তাহলে সমান, এগুলো মোটামুটি দূরত্বটা সমান রাখবো এবং দাগগুলো সমান আকারে টানবো। তাহলে 0 থেকে এদিকে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12, এভাবে প্লাসের দিকে আমরা নেব, আর মাইনাসের দিকেও এইভাবে -1 -2 করে নেব। উত্তরটা যদি আমরা আগে ঠিক বুঝে নিই তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা দাগটা কতটা টানবো। এখানে আছে +6 +3, উত্তর কত হবে, এটা যোগ করলে আমরা জানি উত্তর হবে +9। তাহলে প্লাসের দিকে অন্তত 9 পর্যন্ত টানতে হবে, 9 থেকে বেশি, 9 থেকে দুটো একটা অবশ্যই বেশি টানবো। তাহলে প্লাসের দিকে আমরা 12 পর্যন্ত টেনে নিয়েছি। এবার মাইনাসের দিকে টানবো, মাইনাসের দিকে -1 -2 -3, এদিকে আর দরকার নেই আমরা জানি মাইনাসের দিকে, তাহলে এটুকুই টানতে পারি। এবার আমাদেরকে বলেছে +6 আর +3 সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 0 থেকে +6-এর দাগটা পর্যন্ত স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়ে যাবো। এই দাগগুলো সব স্কেল দিয়ে টানবে, তোমরা স্কেল দিয়ে দাগগুলো একদম সোজা করে সমান মাপের টানবে। তাহলে এখানে এটা কি নিলাম, +6, 0 থেকে +6 পর্যন্ত নিলাম, প্রথমে +6 আছে তাহলে +6 নিয়ে নিলাম। এখান থেকে আমরা কোন দিকে যাচ্ছি, 0 থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে এদিকে তীর চিহ্নটা দেবো। আবার কি আছে, +3 আছে, তাহলে +3 আছে মানে আরো প্লাসের দিকে যাব, তাহলে প্লাসের দিকে আরো কত ঘর যেতে হবে, 3 ঘর যেতে হবে। তাহলে 3 ঘর গেলে কত ঘর পর্যন্ত হবে, 9। তাহলে এই দাগটাকে আরো বাড়িয়ে দেবো, এখানে লিখবো +3 আর তীর চিহ্নটা এদিকে দেবো, ডান দিকে দেবো, পাশে আরো যাচ্ছি তাহলে ওইদিকে তীর চিহ্নটা দেবো। এরপরে নিচে উত্তরটা দেখিয়ে দিতে হবে। তাহলে +6 +3-এ 0 থেকে কত ঘর পর্যন্ত গেছি, 9-এর ঘর পর্যন্ত গেছি, তাহলে উত্তরটা কত হবে, +9। এটা আবার আমরা নিচে লিখে দেবো, +6 +3 সমান +9। পারলাম বোঝাতে? ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরে আছে 2-এর দাগের 1। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে বলেছে, আমরা এখন সবগুলোই করব। তাহলে প্রথমটা বলছে কি 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম বলে দেওয়া আছে, মানে 3টি ছাতার দাম যা, একটা চেয়ারের দামও তাই। এখানে 3টি ছাতার দাম কত কত 600 টাকা, একটি চেয়ারের দামও 600 টাকা, ঠিক আছে। তাহলে 3টি
ছাতা বা একটি চেয়ারের দাম বলা আছে 600 টাকা, তিনটি চেয়ারের ছাতার দামও 600 টাকা, একটি চেয়ারের দামও 600 টাকা, কিন্তু আমাদের জিজ্ঞেস করছে কি দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত। তাহলে আমরা এটাকে হয় ছাতাতে না হলে চেয়ারে রূপান্তর করে নেব। তাহলে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম বলছে 600, তাহলে এখানে আমরা করতে পারি কি একটি চেয়ারের দাম সমান কটা ছাতার দাম, তিনটি ছাতার দাম। একটি চেয়ারের দাম সমান তিনটি ছাতার দাম, তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম বলা আছে 600 টাকা। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি তিনটি ছাতার যা দাম একটি চেয়ারেরও তাই দাম। তাহলে তিনটি ছাতার দামের সাথে একটা চেয়ারের দাম সমান, সেটা আমরা লিখলাম একটি চেয়ারের দাম সমান তিনটি ছাতার দাম। এবার কি বলা আছে দুটি ছাতা ও দুটি চেয়ার, তাহলে আমরা এখানে কি বের করব, দুটি চেয়ারের দাম সমান 3 × 2 টি ছাতার দাম সমান 6টি ছাতার দাম, 6টি ছাতার দাম। এবার বলা আছে দুটি ছাতা দুটি চেয়ারের দাম আমাদেরকে জিজ্ঞাসা করছে, তাহলে লিখবো এটা দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম সমান, তাহলে দুটি ছাতা এর অর্থ কি দুটি ছাতাই, তাহলে এখানে 2 লিখবো যোগ দুটি চেয়ার, তাহলে দুটি চেয়ারের দাম সমান কটা ছাতার দাম, 6টা ছাতার দাম। তাহলে এখানে বলছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত, তাহলে দুটি ছাতার জায়গায় 2 নিলাম, আর দুটি চেয়ারের জায়গায় কি নেব, দুটি চেয়ারের দামের সঙ্গে 6টি ছাতার দাম সমান। তাহলে এখানে দুটি চেয়ারের জায়গায় নেব 6টি ছাতা, তাহলে 2 যোগ 6টি ছাতার দাম। এবার অঙ্কটা কি করতে হবে, এই 6টি ছাতার দাম মানে 2 যোগ 6টি ছাতার দাম সমান কি হবে, 2 আর 6 যোগ করলে পাচ্ছি 8টা, তাহলে 8টি ছাতার দাম। এই 8টি ছাতার দাম যদি আমরা বের করি তাহলে পেয়ে যাব দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত, কারণ দুটি ছাতা সমান দুটি ছাতায়, আর দুটি চেয়ারের দাম সমান 6টি ছাতার দাম। তাহলে দুটো ছাতা আর দুটো চেয়ারের জায়গায় নিচ্ছি 6টি ছাতা, মোট কটা হচ্ছে 8টা। তাহলে এই 8টি ছাতার দাম কত যদি বের করি তাহলে আমরা অঙ্কটার উত্তর পেয়ে যাব। তাহলে এটা করব কি করে, ঐকিক নিয়মের মতো ছক করব, ঐকিক নিয়মের মতো ছক করে অঙ্কটা করব সমানুপাতের সাহায্যে। যেহেতু তোমরা সমানুপাত শিখেছ, সমানুপাতের সাহায্যে এখানে তোমাদেরকে শেখানো হয়েছে, বলা থাকতে পারে সমানুপাতের সাহায্যে করতে, তাহলে আমরা সমানুপাতের সাহায্যেই করব। তাহলে এখানে ছক প্রথমে কি করব, ছাতার সংখ্যা ব্র্যাকেটে টি, আর এদিকে লিখব ছাতার দাম ব্র্যাকেটে টি, ছাতার দাম ব্র্যাকেটে টি। তাহলে ছাতার ছাতার দাম তাহলে ছাতার সংখ্যা ব্র্যাকেটে টি, এদিকে লিখব ছাতার দাম ব্র্যাকেটে টাকা, ছাতার দাম ব্র্যাকেটে টাকা। তাহলে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি তিনটি ছাতার দাম 600 টাকা, তিনটি ছাতার দাম 600 টাকা। আর দুটি ছাতা দুটি চেয়ারের দাম চাইছে, আমরা দুটি ছাতা দুটি চেয়ার সমান কটা ছাতার দাম পেয়েছিলাম, 8টা ছাতার দাম। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে 8টি ছাতার দাম কত, 8টি ছাতার দাম কত। এবার এটা সমানুপাতের সাহায্যে করলে তাহলে দুটোর মধ্যে সম্পর্ক লিখতে হবে, ছাতার সংখ্যা ও ছাতার দামের মধ্যে ছাতার সংখ্যা ও ছাতার দামের মধ্যে সরল সম্পর্ক, ছাতার সংখ্যা ও ছাতার দামের মধ্যে সরল সম্পর্ক।
কারণ কি, তিনটি ছাতার দাম 600 টাকা, একটি ছাতার দাম তিনটি ছাতার দামের থেকে অবশ্যই কম হবে, তাহলে ছাতার সংখ্যা কমে গেলে দামটাও কমছে, তাহলে সম্পর্কটা কি হবে, সরল সম্পর্ক। আর যদি বিপরীত হয়, অর্থাৎ ছাতার সংখ্যা কমলে যদি দামটা বাড়তো, সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ছাতার সংখ্যা ও ছাতার দামের মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে তাহলে কি লিখবো, অতএব সরল সমানুপাতটি সমান সরল সমানুপাতিটি সমান কত হবে, 3:8 সমানুপাত 600 অনুপাত, আচ্ছা এখানে 600 8টা ছাতার দাম কত সেটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা সমানুপাতের সাহায্যে করতে হলে এক্স ধরে নেব। সমানুপাতের সাহায্যে যদি অঙ্কটা করি, তাহলে এখানে কত জায়গাতে এক্স ধরে নেব, তাহলে এখানে বসাবো কত, এক্স। আচ্ছা এটা বলার সময় একটু বলে রাখি, সরল সম্পর্ক হলে আমরা অনুপাতটা এইভাবে লিখলাম, যেমন ছিল এদিকে 3/8, তাহলে এদিকে লিখবো কি 3:8 সমানুপাত চিহ্ন দিয়ে 600 অনুপাত এক্স। কিন্তু যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন কিভাবে লিখবো, ব্যস্ত সম্পর্ক হলে এখানে লিখবো ব্যস্ত সম্পর্ক, আর এখানে সরল সমানুপাতিটি যেটা বলেছি ওটা লিখবো ব্যস্ত সমানুপাতিটি সমান, তারপরে লেখার সময় এই দুদিকের যে সংখ্যাগুলো পেয়েছি তার মধ্যে যে কোনো একটাকে উল্টে লিখবো, যে কোনো একদিকেরটা উল্টাবো। এদিকেরটা যদি ঠিক রাখি, এদিকেরটা ঠিক রাখলে 3:8 লিখবো, আর এদিকেরটা তখন এক্সটা আগে 600টা পরে। বোঝা গেল? তাহলে এটা সরল সম্পর্ক হচ্ছে, এটা এরকমই হবে। কিন্তু যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন ব্যস্ত সমানুপাতিটি লিখতে হবে, তখন এই জিনিসটা করব, 3:8 লিখবো এদিকে, আর সমানুপাত চিহ্ন দিয়ে এদিকে এদিকেরটা উল্টে লিখবো, এক্সটা আগে 600টা পরে। উল্টোটাও করতে পারি আমরা, এদিকটাও উল্টাতে পারি। যাক, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এইভাবেই হবে, উপর নিচে যেমন আছে 3:8 লিখবো, সমানুপাত চিহ্ন দিয়ে 600:x, কারণ এটা সরল সম্পর্ক। তাহলে এবারে এটা থেকে কি লিখতে পারি আমরা, বা 3/8 সমান 600/x, বা কোনাকুনি গুণ করব, 3x সমান 600 × 8, বা x সমান 600 × 8/3। তাহলে 3 দিয়ে 600কে কাটা যাবে, 3 দিয়ে 600কে কাটলে কত হবে, 200। তাহলে এবারে 200 আর 8 গুণ করব, উপরে এখানে 200 আছে আর 8 আছে, তাহলে 200 আর 8 গুণ করলে কত হবে, 1600। তাহলে সমান 1600। তাহলে কি লিখবো, তাহলে এবার লিখে দেবো, অতএব দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম 1600 টাকা। তাহলে উত্তরে কি লিখবো, উত্তর দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম 1600 টাকা। 1600 লেখার পরে এককটা লিখবো টাকা। বললাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বলছে। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করবার সময় 5050-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তাহলে 5050 এটার সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে এটা পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, তাহলে সেই সংখ্যাটা কত সেটা বের করতে হবে। তাহলে 5050-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য আমরা কি করব, এভাবে লিখবো, লিখে দুটো দুটো সংখ্যার নিচে দাগ, উপরে দাগ দেবো। তাহলে এদিক থেকে দুটোর মাথায় দিলাম, এদিক থেকে দুটোর মাথায় দাগ দিলাম। তাহলে প্রথমে কত পাচ্ছি, 50, প্রথমে বার দিতে হবে 50-এর মধ্যে। 50-এর মধ্যে কতবার যাবে, 7 7 49, 50 থেকে 49 বিয়োগ করলে কত পাচ্ছি, 1। এরপরে এপাশে দাগ দিয়ে 7কে 2 দিয়ে গুণ করে এদিকে লিখবো, এখানে যাই থাক তাকে 2 দিয়ে গুণ করে এদিকে লিখবো। তাহলে 7 দুগুণে কত হবে, 14। আর এখানে কত আসছে, এখানে 50 আছে উপরে, সেটা নামাবো। তাহলে এখানে 14 আছে আর এখানে 150। এবার যদি এখানে একবার দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 141। তাহলে আর বেশি বার এখানে যাবে না, 2 দেওয়া মানে অনেক বেশি হয়ে যাবে, তাহলে এখানে একবারেই যাবে। তাহলে 1 দিয়ে দিলে এখানে হবে 141, এখানেও 1 বসাবো। তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, 1 আছে 10 9 হলে, একটা এখানে আসছে, 5 5 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে এখানে হচ্ছে কত, বর্গমূল হলো 71, ভাগশেষ থাকছে 9। আমাদেরকে জিজ্ঞাসা করছে এই 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে 5050-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করে যদি বর্গমূল করা হয়, কোনো সংখ্যা যোগ করে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সেই সংখ্যাটার বর্গমূল কত হবে,
এই 71-এর ঠিক পরবর্তী সংখ্যা। তাহলে এখানে সেই কথাটাই লিখবো, 5050 এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে পূর্ণবর্গ করলে ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে 5050-এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে পূর্ণবর্গ করলে ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে 71 যোগ 1 সমান 72। কারণ এটাকে যখন বর্গমূল করলাম তখন দেখতে পাচ্ছি বর্গমূল হয়েছে 71 আর ভাগশেষ আছে 9। তাহলে এর সাথে কিছু একটা যোগ করে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই তাহলে ওই পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূল হবে 71-এর ঠিক পরের সংখ্যা। তাই 71-এর সঙ্গে 1 যোগ করলাম, কত হলো 72। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান 72-এর স্কোয়ার সমান, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে 72-এর স্কোয়ার। এবারে তাহলে 72-এর স্কোয়ার সমান কত হচ্ছে, 72 আর 72 গুণ করে বের করবো, 72 আর 72 গুণ করবো, 2 দিয়ে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 একে 50, 4 4 4 8 1 5, 5184। তাহলে তখন পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত 5184। তাহলে অতএব যোগ করতে হবে সমান, যোগ করতে হবে সমান 5184 বিয়োগ 5050, 5184 বিয়োগ 5050। এবার বিয়োগটা করে লিখে দেবো, তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে কত হবে, 4 5 আছে 8, 3 হলে 1, 5 5 মিলে গেলে 0, 134। তাহলে কি পেলাম, উত্তর হলো 134। উত্তর কি লিখবো, 5050-এর সঙ্গে 134 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পারলাম বোঝাতে? ঠিক আছে, চলো পরেরটাই যাই। পরেরটা বলছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে ছিল কতজন, 4000 জন ছিল, 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 4000 জনে যদি থেকে যেত কতদিন খেতে, সেই খাবারে তাদের কতদিন চলতো, 190 দিন চলতো। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 30 দিন পর 800 জন অন্যত্র যাচ্ছে, তার মানে এই যে 30 দিন, এই 30 দিন কিন্তু 4000 জন খাবার খেয়ে নিয়েছে। খাবার ছিল কত জনের, 190 দিনের। 30 দিন পর 800 জন যাচ্ছে, তারপরে আমাদের বলছে যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে এই 190 দিনের মধ্যে 30 দিনের খাবার কিন্তু 4000 জন খেয়ে নিয়েছে। তাহলে যখন 800 জন চলে গেল তখন কিন্তু আর 190 দিনের খাবার ছিল না, তখন খাবার ছিল কত দিনের, 190 বিয়োগ 30 দিনের। তাহলে আমরা এটা ঐকিক নিয়মের সাহায্যেই করব। ঐকিক নিয়মের সাহায্যে করার জন্য ছক করব। প্রথমে কি লিখবো, লোক সংখ্যা আমরা লিখব লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আরেকটা লিখবো মজুদ খাদ্যে চলার সময়, মজুদ খাদ্যে চলার সময় ব্র্যাকেটে দিন। তাহলে লোক সংখ্যা ব্র্যাকেটে জন, নিচে দাগ দিয়ে নেব, মজুদ খাদ্যে চলার সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা কতজন ছিল,
4000 জন ছিল। 4000 জনের কত দিনের খাবার ছিল? প্রথমে ছিল 190 দিনের খাবার, আর 800 জন যখন গেল 30 দিন পরে ওরা গেছে, তাহলে 30 দিনের খাবার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 190 দিনের মধ্যে 30 দিনের খাবার খাওয়া হয়ে গেছে, তাহলে 30 দিনটা বাদ দেবো। বাদ দিলে কত পাবো? 160 দিন। তাহলে 4000 জন লোকের খাবার কত দিনের ছিল? 160 দিনের ছিল। এবার 800 জন চলে গেছে, তাহলে লোক সংখ্যাটা আগে যা ছিল এখন তার থেকে কমে গেছে। কত হলো? লোক সংখ্যা ছিল 4000 জন, তার থেকে 800 জন চলে গেছে, তাহলে 4000 বিয়োগ 800 সমান কত হবে? 3200। এই 3200 জনের এই খাবারে কতদিন চলবে? তাহলে এই অবশিষ্ট খাবার ছিল 160 দিনের, এই খাবারটা যখন 3200 জন খাবে বা 3200 জন খাবে তখন কতদিন চলবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ঐকিক নিয়মে করে ফেলি। 4000 জন লোকের 4000 জন লোকের খাবার মজুদ ছিল 4000 জন লোকের খাবার মজুদ ছিল 160 দিনের। তাহলে একজন লোকের খাবার মজুদ ছিল কি হবে? 4000 জন লোকের খাবার ছিল 160 দিনের, সেই খাবারটা খাবে কজনে? একজনে। তাহলে একজনে খেলে বেশি দিন চলবে না কম দিন চলবে? অনেক বেশি দিন চলবে। 4000 জন লোকের খাবারটা খাবে একজন, তাহলে সেক্ষেত্রে সেই খাবারটাতেই তার অনেক দিন বেশি চলবে 160 দিনের থেকে। তাহলে কি করে পাবো সেটা? গুণ করে পাবো। তাহলে এখানে লিখবো 160 গুণিত 4000। তাহলে একজন যদি খায় তাহলে একজনের খাবার মজুদ হয়ে যাবে এত দিনের, 160 গুণিত 4000 দিনের। কিন্তু খাবে না তো, একজন তো খাবে না, খাবে কতজন? 3200 জন আছে, 3200 জন খাবে। তাহলে 3200 জন লোকের খাবার মজুদ ছিল 160 গুণিত 4000 বাই 3200 এত দিনের। এবার এটা কাটাকাটি করব। তাহলে এখানে একটা শূন্য আগে কেটে দিলাম, 16 দিয়ে 320 কে কাটবো, 16 দিয়ে 32 শূন্য। এখানের একটা শূন্য কেটে দিই, আর 2 দিয়ে 400 কে কাটলে কত হবে? 200। 2 দিয়ে 400 কে কাটলে হবে 200। তাহলে সমান উত্তর কি পেলাম? 200। তাহলে এই অবশিষ্ট খাবারে যে বাকি লোক ছিল এই লোকের কতদিন চলবে? 200 দিন চলবে। পারলাম বোঝাতে? তাহলে উত্তর কি হবে? যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। এখানে এককটা আমরা অবশ্যই লিখবো 200 দিন। পেরেছি বোঝাতে? চলো পরটা দেখি। একটি বাসের দৈর্ঘ্যের 1/3 লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং করা আছে। বাসটি কত মিটার লম্বা ছিল? তাহলে একটি বাসের 1/3 লাল রং করা হয়েছে, 1/5 অংশে সবুজ রং, আর বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে। তাহলে প্রথমে বের করবো কি মোট লাল রং আর সবুজ রং কতটাতে করা হয়েছে দেখবো। লাল রং সবুজ রং মোট কতটাতে হয়েছে সেটা বের করার পর দেখবো বাকি কতটা আছে। এখানে বলছে বাকি 14 মিটার হলুদ রং করা আছে। তাহলে এখানে মোট কত অংশে লাল আর সবুজ রং করা হয়েছে সেটা বের করে নিলাম। তাহলে এরপরে বের করব বাকি কত অংশ। এখানে বাকি 14 মিটার, এটা মিটারে বলা আছে, আমরা কত অংশ হলুদ রং করা হয়েছে সেটা বের করব। তারপরে এই অংশ আর 14 মিটারকে সমান দেখিয়ে বাসটার সম্পূর্ণ অংশটা বা সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তাহলে কি লিখবো? বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে সমান বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে সমান কত অংশ হবে? 1/3 অংশে লাল রং আর 1/5 অংশে সবুজ রং করা হয়েছে। তাহলে মোট কত অংশে রং করা হলো? 1/3 যোগ 1/5, 1/3 যোগ 1/5 অংশ। তাহলে লাল ও সবুজ রং করা হয়েছে 1/3 যোগ 1/5 অংশে। তাহলে এটা সমান 3 আর 5 লসাগু কত? 15। 3 দিয়ে 15 কে
কাটলে কত হবে 5, 5 আর 1 গুণ করব, 5 1 5, আবার 5 দিয়ে 15কে ভাগ করব, কত হবে 3, 3 আর 1 গুণ করলে 3 1 3, তাহলে 5 যোগ 3, এখানে ব্র্যাকেটে লিখবো অংশে, সমান 8/15 অংশে। তাহলে লাল ও সবুজ রং করা হয়েছে 8/15 অংশে। আর কি বলেছে, এবং বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে, তার মানে বাকি অংশটাতে হলুদ রং করা হয়েছে। তাহলে হলুদ রং কতটা অংশে করা হয়েছে সেটা আগে বের করব। তো সেটার জন্য কি করব, ধরে নিই বাঁশটির মোট দৈর্ঘ্য, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 1 অংশ। অতএব হলুদ রং করা হয়েছে সমান, অতএব হলুদ রং করা হয়েছে সমান 1 বিয়োগ 8/15, 1 বিয়োগ 8/15 অংশে, সমান বিয়োগটা করলে এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 15 লসাগু কত হবে 15। এই 1 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 15, 15 আর 1-এ গুণ করলে 15 1-এ 15, বিয়োগ 15 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 1, 1 আর 8-এ গুণ করলে 8, তাহলে 15 বিয়োগ 8 অংশে সমান 7/15 অংশে। 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে 7, 7/15 অংশে। তাহলে হলুদ রং করা হয়েছে কত অংশে 7/15 অংশে। এখানে কিন্তু বলে দেওয়া আছে কত 14 মিটার হলুদ রং করা হয়েছে, তাহলে হলুদ রং করা হয়েছে কতটাতে 14 মিটার দৈর্ঘ্যে। তা আর অংশ হিসাবে আমরা কি বের করলাম, হলুদ রং করা হয়েছে 7/15 অংশে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে 7/15 অংশ, 7/15 অংশ সমান 14 মিটার, 14 মিটার। অতএব এক অংশ সমান 14 গুণিত 15/7 মিটার, সমান 7 দিয়ে 14কে কাটলে 2 আর 15 দুগুণে 30 মিটার। তাহলে আমাদের চেয়েছিল বাসটি কত মিটার লম্বা ছিল, তাহলে আমরা কি পেলাম, বাসটা 30 মিটার লম্বা ছিল। তাহলে এটা হলো। চলো পরেরটা দেখি। পরে 3-এর দাগ আছে, 2-এর দাগ কমপ্লিট হয়ে গেল, 3-এর দাগ করবো এবার। 3-এর দাগ দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 আর সংখ্যা দুটির গসাগু 13। তাহলে আমরা সংখ্যা দুটোকে ধরে নেব, ধরি সংখ্যা দুটি 5x ও 7x। তাহলে সংখ্যা দুটি যদি 5x ও 7x হয়, এদের গসাগু কত হবে, অতএব এদের গসাগু সমান, গসাগু বের করবো, কারণ এখানে সংখ্যা দুটির গসাগু 13 বলে দেওয়া আছে। তাহলে আমরা সংখ্যা দুটো ধরেছি কত 5x ও 7x, তাহলে এদের গসাগু বের করবো। এদের গসাগু 5 আর 7-এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে ওখানে হবে 1, আর x আর x মিলছে, তাহলে এখানে xটা সাধারণ গুণনীয়ক হবে, তাহলে গসাগু হবে কত x, কিন্তু আমাদের গসাগু কত বলে দেওয়া আছে 13, তাহলে এই x সমান কি হবে 13। তাহলে আমরা সংখ্যা দুটো ধরেছিলাম 5x ও 7x, এই দুটো সংখ্যার গসাগু করলে আমরা পাচ্ছি x, কিন্তু এখানে গসাগু বলে দেওয়া আছে কত 13, তার মানে x সমান 13। তাহলে অতএব প্রথম সংখ্যাটি সমান কত হবে 5 গুণিত 13, কারণ প্রথম সংখ্যাটা কি ছিল 5x, প্রথম সংখ্যাটা ছিল 5x, তাহলে এখানে 5 গুণিত x এর মান বসালাম 13, গুণ করলে কত হবে 13×5 = 65। এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 7 গুণিত 13, দ্বিতীয় সংখ্যা ছিল কত 7x, তাহলে 7 আর x এর মান বসাবো 13, 7 আর 13 গুণ করলে কত হবে 91। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম,
সংখ্যা দুটি কি কি? তাহলে উত্তর লিখবো, উত্তর সংখ্যা দুটি 65 ও 91। বললাম বোঝাতে? চলো তাহলে পরেরটা দেখি। পরেরটা বলছে বর্গমূল নির্ণয় করো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে লিখে নিই 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এর বর্গমূল। 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারের বর্গমূল সমান রুট ওভার 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান রুট ওভার। এটা যদি গুণে থাকতো তাহলে আমরা অন্যরকম ভাবে করতে পারতাম। গুণ, তখন গুণটা মানে স্কোয়ার গুলো না বের করেও আমরা করতে পারতাম, কিন্তু মাঝখানে কি আছে? যোগ আছে। তাহলে যোগ থাকলে অবশ্যই আগে স্কোয়ার গুলো বের করে নিতে হবে, তারপরে যোগ করে বর্গমূল করতে হবে। কিন্তু গুণে যদি থাকতো তাহলে অন্যভাবে করতাম। ভালো করে খেয়াল রাখবে, যদি মাঝখানে গুণ থাকে তখন আমরা অন্যভাবে করতে পারবো, আর যোগ যদি থাকে তাহলে এইভাবে করতে হবে। গুণের সময় স্কোয়ার গুলো না বের করেও করা যেতে পারতো, কিন্তু যোগের সময় অবশ্যই স্কোয়ার গুলো বের করে নিতে হবে। তাহলে 24 স্কোয়ার সমান কত হবে? 24 স্কোয়ার মানে 24 গুণিত 24, 24 গুণিত 24 যদি আমরা করি কত পাবো? 576 যোগ 10 স্কোয়ার সমান কত? 100। 10 স্কোয়ার সমান 100 সমান কত হবে? 576 আর 100 যোগ করলে 676। তাহলে এর যেহেতু বর্গমূল করতে বলছে, তাহলে বর্গমূলের চিহ্নটা দিয়েছি, বর্গমূলের চিহ্ন যতক্ষণ না বর্গমূল হচ্ছে দিতে থাকবো। তাহলে এখানে রুট ওভার 676 মান বের করতে হবে। তাহলে এদিকে বর্গমূলটা করে ফেলি। 676 বর্গমূল কত হচ্ছে বের করব। তাহলে এদিক থেকে দুটো সংখ্যার মাথায় দাগ দিলাম, পড়ে রইল আর একটা সংখ্যা, এখানে দাগ দেবো না। তাহলে পড়ে আছে কত? 6। 6-এর মধ্যে কতবার যাবে? 2 2 4, 3 3 9। তাহলে 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা 2 2 4 দেবো। 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর উপরে 76 আছে, 76টা নামাবো, এদিকে দাগ দেবো। দাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। 2কে 2 দিয়ে গুণ করলে 4। এরপরে 4-এর পাশে কিছু একটা সংখ্যা বসিয়ে যত হবে সেই সংখ্যাটাকে তত দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। মনে করো 4-এর পরে আমরা যদি 2 বসাই তাহলে কত হবে? 42। 42কে 2 দিয়ে গুণ করব। 4-এর পাশে যদি আমরা 3 বসাই তাহলে সংখ্যাটা কত হবে? 43। তাকে 3 দিয়ে গুণ করব, করে দেখবো এখানে কত দিয়ে যাচ্ছে। আরেকটা আমরা কি জানি, যে বর্গমূল করবার সময় বর্গমূল শেষে যদি 6 থাকে, বর্গমূলের এককের অঙ্কে যদি 6 থাকে, তাহলে বর্গমূলটা মিলবে কত দিয়ে? বর্গমূল মিলবে 4 বা 6 দিয়ে। বর্গমূল মিলবে 4 বা 6 দিয়ে। তাহলে এখানে হয় 4 যাবে, না হলে 6 যাবে। তাহলে এখানে 6 দিয়ে দেখি, 6 দিয়ে যদি দেখি 46কে কত? 6 বসালে সংখ্যাটা হবে 46, তাকে 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে 3, 4 6 24 আর 3 27, 276। তাহলে 276 এখানে মিলে যাচ্ছে। তাহলে এখানে কত বসাবো? 6 বসাবো, এখানেও 6 বসাবো, এখানে বসাবো 276। তাহলে বর্গমূল কত হলো? 26। তাহলে কি পেলাম? 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারের বর্গমূল 26। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরে 3-এর দাগের অঙ্ক বলছে একটি জিপ গাড়ির সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়। ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাতের সাহায্যে হিসাব করি। এটা কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে, সমানুপাতের সাহায্যে হিসাব করি, তার মানে এটা বের করতে হবে সমানুপাতের সাহায্যে। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মের মতো আগে ছক করব। ঐকিক নিয়মে যেভাবে ছক আমরা শিখেছি সেইভাবে ছক করব। কি বলা আছে? জিপ গাড়িটির 320 কিমি দূরত্ব যেতে সময় লাগে কতক্ষণ? 8 ঘন্টা। আর 480 কিমি দূরত্ব যেতে কত সময় লাগছে? তাহলে এখানে কি বের করতে হবে? সময়টা বের করতে হবে। তাহলে ছকটা যখন করব সময়কে ডান দিকে রেখে করব। তাহলে কি লিখবো? অতিক্রান্ত দূরত্ব, বা শুধু দূরত্ব আমরা লিখতে পারি, দূরত্ব ব্যাকেটে কিমি। দূরত্বটা এখানে আমাদের কিসে দেওয়া আছে? কিমিতে দেওয়া আছে। দূরত্ব ব্যাকেটে কিমি, সময় ব্যাকেটে ঘন্টা। সময়ের একক এখানে ঘন্টা আছে, তাহলে ঘন্টা লিখবো, নিচে দাগ দিয়ে দেবো। এরপরে 320 কিমি, 320 কিমি দূরত্ব যেতে কত সময় লাগে বলা আছে? 8 ঘন্টা। আমাদেরকে বলে দিয়েছে 320 কিমি দূরত্ব যেতে সময় লাগে 8 ঘন্টা। তাহলে 480 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে কত জিজ্ঞাসা চিহ্ন দেব, আর যেহেতু সমানুপাতের সাহায্যে করতে বলেছে তাহলে এটা এক্স ধরে নেব। এরপরে এদের মধ্যে সম্পর্কটা কি দেখব? দূরত্ব ও সময়ের মধ্যে।
320 কিমি যেতে সময় লাগছে 8 ঘন্টা, তাহলে 1 কিমি যেতে সময়টা বেশি লাগবে না কম লাগবে? 320 কিমির থেকে 1 কিমি যেতে সময়টা কম লাগবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক, কারণ দূরত্ব যখন কমে যাচ্ছে সময়ও কমছে। তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতিটি সমান, অতএব সরল সমানুপাতিটি সমান 320:480 সমানুপাত 8:x। এটা কিভাবে লেখা হচ্ছে আমি একটু আগে একটা অঙ্কে বললাম, 7 অঙ্কটার ক্ষেত্রে বললাম, যদি সরল সম্পর্ক হয় তাহলে সরল সমানুপাতিটি হবে, আর সরল সমানুপাত লেখার সময় এখানে উপরে যেটা আছে সেটা আগে লিখবো, অনুপাত দিয়ে পরেরটা লিখবো, তাহলে 320:480। এখানেও ঠিক তেমনি সমানুপাতের চিহ্নের পরে প্রথমে 8, তারপরে অনুপাত দিয়ে x। এবার আমরা এখান থেকে x এর মান বের করবো সমাধান করে। তাহলে বা 320/480 সমান 8/x, বা কোনাকুনি গুণ করবো, x × 320 সমান 8 × 480। এটা একটু এদিকে সরিয়ে লিখে নিই। তাহলে বা 320 আর x গুণ করলে x × 320 সমান 480 × 8। এরপরে কি করব? এরপরে এখান থেকে আমরা x এর মান বের করতে বলছে, তাহলে বাঁদিকে শুধু x রাখবো। তাহলে x সমান কি হবে? 480 × 8, 480 × 8 বাই 320। x এর সঙ্গে 320 গুণে ছিল, তাহলে এটা এদিকে যখন আসবে ভাগে বসাবো, তাহলে এটা নিচে বসবে। এবার কাটাকাটি করব, একটা শূন্য কাটলাম, 8 দিয়ে 32কে কাটবো, 8 × 4 = 32, 4 দিয়ে 48কে কাটবো 12, তাহলে কত হচ্ছে? 12। তাহলে 480 কিমি দূরত্বে যেতে কত সময় নেবে সেটা পেয়ে গেলাম। উত্তর কি লিখবো? ওই একই বেগে 480 কিমি দূরত্বে যেতে 12 ঘন্টা সময় নেবে। পেরেছি বোঝাতে? চলো পরেরটা দেখি। পরের অঙ্কটা কি বলছে? সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। সুহাসবাবু তার আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তাহলে আগে কত পার্সেন্ট খরচ করেন সেটা বলে দিয়েছে, দিয়ে বলছে তিনি মাসে 3,250 টাকা আয় করেন তবে তার মাসিক আয় কত। তাহলে খরচটা করে 66.23%। এটাও খরচ, আবার মাসে 3,250 টাকা খরচ করেন সেটাও বলে দেওয়া আছে। তাহলে এখানে সুহাসবাবুর আয়ের 66.23% সমানটাই হচ্ছে 3,250 টাকা। সুহাসবাবুর মোট আয় যা, তার 66.23% সমান 3,250 টাকা। তাহলে এখানে লিখি, উইকিং নিয়মে করে ফেলতে পারি। সুহাসবাবুর আয়ের 66.23% সমান, এটা যদি ভাঙি পূর্ণ সংখ্যাটা ভাঙলে কত পাবো? পূর্ণ সংখ্যা ভাঙলে 318 8 হাতে 1, 318 একে 19, 198, তার সঙ্গে কত 2 যোগ করতে হবে, তার সাথে 2 যোগ করলে পাবো কত? 198 যোগ 2 সমান 200। তাহলে এখানে পাচ্ছি 200, তাহলে সমান 200/3%। তাহলে সুভাষবাবুর আয়ের 200/3% সমান 3,250 টাকা। তাহলে সুভাষবাবুর আয়ের 200/3% সমান হচ্ছে 3,250 টাকা। এরপরে কি করব? সুভাষবাবুর আয়ের 1% সমান কি হবে? এখানে 66.23% সমান 3,250 টাকা ছিল, তাহলে 1% সমান কম হবে,
200/3% সমান হচ্ছে 3250 টাকা। তাহলে 1% সমান কত হবে? কম হবে। কম হলে ভাগ করব, ভাগ হলে কি করতে হবে? উল্টে গুণ। তাহলে 3250 গুণিত 3/200 এত টাকা। 3250 গুণিত 3/200, এখানে 200/3 ছিল, তাহলে এটা ভাগ করতে হবে, সেজন্য উল্টে গুণ, 3টা উপরে 200টা নিচে। এরপরে সুভাষবাবুর আয়ের 100% সমান 3250 গুণিত 100 গুণিত 3, আগে থেকে যেটা ছিল সেটা লিখবো, আর 100%টা বেশি হবে সেজন্য এটাও উপরে লিখবো, নিচে 200 আছে এটা লিখবো, এত টাকা। কাটাকাটি করলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর 2 দিয়ে 3250কে কাটা যাবে, এখানে দুটো শূন্য কেটেছি, আর পড়ে আছে 2, তাহলে 2 দিয়ে 3250কে কাটবো। 2 1 2, 1 12, 2 6 12, 2 2 4, 1 10, 2 5 10, 1625। এবার 1625কে 3 দিয়ে গুণ করব। নিচে আর কিছু পড়ে নাই, উপরে 1625 আর এদিকে আছে 3, তাহলে 1625 আর 3 গুণ করব। গুণ করলে কত হবে? 3 5 15 5, হাতে 1, 3 2 6 1 7, 3 6 18 8, হাতে 1, 3 1 3 আর 1 4, তাহলে 4875 টাকা। বললাম বোঝাতে? বোঝা গেছে তো? তাহলে এটা এইভাবে ঐকিক নিয়মে করে ফেলবো। এরপরে পরেরটা দেখবো, 5 এর অঙ্ক। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তাহলে চিনির দামটা শতকরা কত বেড়েছে সেটা বের করতে হবে। তাহলে আগে কি বের করব? চিনির দামটা কত বেড়েছে। তাহলে লিখবো চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে সমান 150 বিয়োগ 125। কারণ আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে 150 টাকায়। তাহলে চিনির দামটা বাড়ছে কত টাকা? 150 থেকে 125 বিয়োগ করলাম, পাচ্ছি 25 টাকা। তাহলে চিনির দাম বাড়ছে কত? 25 টাকা। এই 25 টাকা চিনির দামটা কত বেড়েছে? আগে চিনির দাম কত ছিল? 125 টাকা ছিল। তাহলে এই 125 টাকায় বাড়ছে 25 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়ছে বের করে ফেলবো, তাহলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? 125 টাকায় 125 টাকায় চিনির দাম বাড়ে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বাড়ে কম বাড়বে, তাহলে ভাগ করবো, নিচে লিখবো 25/125 টাকা। আর 100 টাকায় চিনির দাম বাড়ে 25 গুণিত 100, 25 গুণিত 100/125 এত টাকা। 25 দিয়ে 125কে কাটলে কত হবে? 5, 5 দিয়ে 100কে কাটলে কত হবে? 20, তাহলে সমান 20 টাকা। তাহলে 100 টাকায় চিনির দাম বাড়ছে কত? 20 টাকা। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। দেখো প্রশ্নটা ভালো করে, এখানে চিনির দাম শতকরা কত বেড়েছে। আমরা লিখতে পারি কি? অতএব চিনির দাম বেড়েছে, অতএব চিনির দাম বেড়েছে 20%, এটা লিখতে পারি। অথবা লিখবো এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। দেখো এই প্রশ্নগুলোর উত্তর লেখার সময় এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় অনেককেই করতে দেখা যায় কি, পার্সেন্টেজও দিচ্ছে আবার শতকরা কথাটাও লিখছে, কিন্তু এই উত্তরগুলো করবার সময় হয় পার্সেন্টেজ চিহ্ন দেবো, না হলে শতকরা কথা লিখবো, না হলে শতকরা লিখবো। তাহলে আমরা লিখতে পারি কি, চিনির দাম বেড়েছে 20%, তাহলে এখানে শতকরা লিখবো না এবং টাকাটাও লেখার দরকার নেই। কিন্তু ওখানে যেমন জিজ্ঞাসা করছে সেরকম যদি বলি এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে, তাহলে শতকরা দিয়ে লিখবো, লিখলে লিখবো যে এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। পারলাম বোঝাতে? শতকরা এবং পার্সেন্ট দুটোই একসাথে লিখবো না, সেটা ভুল। চলো পরের দাগ দেখি। তাহলে এখানে এই দাগটা শেষ হয়ে গেল, 3-এর দাগ শেষ হলো। 4-এর দাগ, 4-এর দাগ কি বলছে? এ বি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমি এগুলো স্কেল বা চাঁদা এ সমস্ত কিছু ব্যবহার করে করছি না, আমি হাতে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে।
তোমরা সেই প্রসেসে করবে। তাহলে এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকতে বলছে। তাহলে এবি যে কোনো একটা সরলরেখা বলেছে, কোনো মাপ বলেনি। তাহলে এবি যে কোনো একটা সরলরেখা নেব। সরলরেখাটা একটু নিচে নিয়ে নিই। তাহলে এবি যে কোনো একটা সরলরেখা নিলাম, এই সরলরেখাটা নিলাম, নাম দেবো কি এবি। সরলরেখাটার নাম দিলাম এবি। নাম দিতেই বলেছে এবি। এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকতে বলেছে। এখানে দেখো সব নামগুলো দেওয়া আছে, যেমন নাম বলা আছে সেরকম নাম দেবো। সরলরেখাংশ যে কোনো সরলরেখাংশ আঁকতে বলেছে, কোনো মাপ নেবার দরকার নেই, স্কেল দিয়ে সোজা করে দাগ দেবে। দাগ দিয়ে সরলরেখাংশটার নাম কি দেবে, এবি। এবার এই সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকতে বলছে। তাহলে এই বি বিন্দুতে লম্ব আঁকতে বলছে, তাহলে কি করে আঁকবো? এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলেই হয়ে যাবে। 90 ডিগ্রি কোণ কি করে আঁকবো? কম্পাসের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেব, দিয়ে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে এদিক থেকে যে কোনো একটা বৃত্তচাপ আঁকবো। বোঝা গেল? যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকলে হয়ে যাবে। 90 ডিগ্রি কোণ আঁকাটা তোমরা শিখেছো। তাহলে এখানে বি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এখানে এই বিন্দুতে বসাবো, ওই একই মাপে এখান থেকে পরপর দুবার কাটবো। তাহলে এই যে এটা যেটা কাটছি এটা 60 ডিগ্রি, আর পরে যেটা কাটলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি। এবারে 60 আর 120 অর্ধেক হচ্ছে 90। তাহলে এবার এখানে বসিয়ে উপরের দিকে বৃত্তচাপ, আর এখানে বসিয়েও উপরের দিকে বৃত্তচাপ। এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটা আর বি বিন্দু যোগ করব। বোঝাতে পারলাম? তাহলে এখানে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকছি। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য বি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে বৃত্তচাপ যেন ওই একই থাকে, কম্পাস যেন নড়ে না যায়, বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কোনোভাবেই যেন না নড়ে। তারপরে এখানে এই বিন্দুটার নাম দিলাম কি ডি। এই ডি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। এগুলোর নাম দিয়ে দিতে পারি ই, এটা এফ। এবার ই আর এফ বিন্দু থেকে উপরের দিকে বৃত্তচাপ, আর এফ থেকে এফ বিন্দু থেকে উপরের দিকে বৃত্তচাপ। এই বৃত্তচাপগুলো আঁকার সময় আমরা মাপটা একটু ছোট করতে পারি, কিন্তু এই যে 60 আর 120 মানে এই যে এখান থেকে যে দুবার ডি বিন্দু থেকে বসিয়ে একবার টানছি এই বিন্দুতে ই পেলাম, আবার ইতে বসিয়ে আরেকবার বৃত্তচাপ আঁকছি এফ পেলাম। এই সময় এই দুটোর সময় কিন্তু বৃত্তচাপ যেন ছোট বড় না হয়, ব্যাসার্ধটা যেন যে মাপটা নিয়েছিল সেই মাপ যেন ছোট বড় না হয়, সেই একই মাপে রেখে করতে হবে। এরপরে ই আর এই বিন্দু থেকে যখন উপরের দিকে বৃত্তচাপ আঁকছি তখন মাপটা একটু আমরা ছোট বড় করতে পারি, কিন্তু ই বিন্দু থেকে যে মাপে বৃত্তচাপ আঁকবো এফ বিন্দু থেকেও সেই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ আঁকার সময় যেন আবার ছোট বড় না হয়। ছোট বড় যদি করি তাহলে আগেই করে নেব, নিয়ে এই বিন্দু থেকেও বৃত্তচাপ আঁকবো আর এফ বিন্দু থেকেও বৃত্তচাপ আঁকবো। এবারে দুটো একটা বিন্দুতে ছেদ করছে, দিলে বি আর সি যোগ করবো। তাহলে এখানে বিসি লম্ব আঁকতে বলেছে, তাহলে এখানে নাম দেবো সি। তাহলে কি পেলাম? এবি সরলরেখাংশের বি বিন্দুতে লম্ব আঁকা হয়ে গেল। এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে এবিসি মানে কোনটা? এই কোণটা। এই কোণটাকেই সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা সমদ্বিখণ্ডিত করার জন্য, কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা জানি কি, প্রথমে এই বিন্দুটাতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এখানে সেই বৃত্তচাপ আঁকাই আছে আমাদের। তাহলে এবার এই ডি, এবার ডি আর এইখানে একটা নাম দিয়ে নেব জি। ডি আর জি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দু থেকে এদিকে বৃত্তচাপ আঁকবো, আর জি বিন্দু থেকেও এদিকে বৃত্তচাপ আঁকবো। ডি বিন্দু থেকে অর্থাৎ এখান থেকে, আর জি বিন্দু থেকে অর্থাৎ এখান থেকে, কারণ আমরা কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করব। কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই বিসি সরলরেখা এই যে বৃত্তচাপটাকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এখানে নাম দিয়ে নিলাম জি। এবার ডি আর জি বিন্দু থেকে এখানে এদিকে দুটো বৃত্তচাপ আঁকবো। তারপরে এটা মনে করো এইচ বিন্দুতে ছেদ করেছে, এবারে বি আর এইচ যোগ করে একটু বাড়িয়ে দেব, এখানে নাম দাও ও। তাহলে এই বিও সরলরেখা কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে ছবিটা আঁকার পর নিচে লিখে দেবো কি, এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকলাম এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করলাম। কোশ্চেনে যেমন বলা আছে করো, এখানে করো বলা আছে, তুমি সেটা বলবে কি করলাম।
এ বি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকলাম, লম্ব আঁকো আছে, এটা হবে লম্ব আঁকলাম, ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে ওখানে কোশ্চেনে যে কথাটা বলা ছিল সেটাই আবার নিচে লিখে দেবো, শুধু আঁকলে হবে না, নিচে লেখাটা অবশ্যই লিখবে মনে করে। চলো তাহলে এটা হলো, বোঝা গেছে সবার। পরেরটা দেখি। পরেরটা বলছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আর পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত, তাহলে কোণটাকে কিভাবে সমদ্বিখণ্ডিত করা হয়, আমরা একটু আগে এই কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক সেভাবেই করব। আর চাঁদা দিয়ে 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, তাহলে তোমরা চাঁদা বসিয়ে যেভাবে আঁকতে হয় 72 ডিগ্রি কোণ এঁকে নেবে আগে, 72 ডিগ্রি কোণ এঁকে নিয়ে কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে আগেরটার অঙ্কটার সময় কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় যদি বুঝতে না পেরেছো, আরো একবার এটা বলে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। তাহলে এখানে 72 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, এখানে কোনো নাম বলে দেয়নি, তাহলে নাম আমরা আমাদের ইচ্ছা মতো দেবো। এই কোণটার নাম কি দেবো, এবিসি দিলাম, অন্য কিছু তোমরা দিতে পারো। তাহলে এবিসি 72 ডিগ্রি কোণ এঁকেছি, এবার এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে, বি বিন্দুতে বসাবো, বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ব্যাসার্ধটা একটু বড় করেই নেবে, ছোট নিলে অসুবিধা হয় আঁকতে, ব্যাসার্ধটা একটু বড় করে নেবে। তাহলে বি বিন্দুকে বসিয়ে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ আঁকবো। তাহলে সেই ব্যাসার্ধটা মনে করো এই এ বি আর বিসি বাহুগুলোকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই এ বি বাহুকে এই বৃত্তচাপটা ছেদ করেছে ডি বিন্দুতে, আর বিসি বাহুকে এই বৃত্তচাপটা ছেদ করেছে ই বিন্দুতে। এবার তাহলে কোনটিকে প্রথমে কি করলাম, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, তাতে পেলাম কি এই ডি আর ই বিন্দু পেলাম। এবার ডি আর ই বিন্দুকে কেন্দ্র করে ডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, আবার ই বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ডি আর ই বিন্দু থেকে সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটো বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ দুটোকে যেন পরস্পর ছেদ করে। তাহলে ছেদ করলে তারপরে এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেব। তাহলে এখানে ডি এটা এফ নাম দিতে পারি, আর এখানে নাম দিয়ে দিতে পারি ও। তাহলে এ বিসি কোণ, নিচে কি লিখবো, এ বিসি 72 ডিগ্রি একটি কোণ অঙ্কন করলাম এবং কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করলাম। এখানেও ভাষা যেভাবে বলা আছে ঠিক সেভাবেই বলবো। চাঁদার সাহায্যে কোণ এবিসি 72 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করলাম। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে আর একটাই বাকি আছে, এখানে অবশ্যই এই কোশ্চেনটার অথবা আছে, এটা আমরা যেহেতু সব সমাধান করছি তাহলে এটাও করব। স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে এমন 4টি ভাগে ভাগ করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখো। তাহলে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করতে বলছে। তাহলে স্কেল দিয়ে প্রথমে 12 সেমি একটা সরল রেখা এঁকে নেবে, স্কেল দিয়ে 12 সেমি সরল রেখা এঁকে নেবে, নাম কি দিলাম এ বি। যেহেতু এখানে নাম কিছু বলা নেই, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে বলছে। তাহলে নাম কিছু বলেনি, নাম আমরা ইচ্ছে মতো দেবো, নাম দিলাম এ বি। এবার সমান 4 ভাগে ভাগ করতে বলছে, তাহলে তার জন্য আগে সমান 2 ভাগে ভাগ করব। কি করে, এই এ বি সরল রেখাংশের অর্ধেকের সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এটা মেপে নিতে হবে না, অর্ধেকটা আমরা আগে পাচ্ছি না, আগে তো সমদ্বিখণ্ডিত করবো। মোটামুটি আমরা চোখের দেখায় যেন বুঝতে পারি মাপটা অর্ধেকের বেশি নেওয়া হয়েছে, তাহলে আমরা একটু বেশি করে নিয়ে নেবো। এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিই, তাহলে এই পর্যন্ত এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্ধেকের বেশি। তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে নেবো, নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ, এ বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ, আবার বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপগুলো এইভাবে দুটো বিন্দুতে ছেদ করবে। এবার এটা যোগ করে দাও, তাহলে এখানে নাম দিতে পারো কি সি ডি, আর এখানটায় দিয়ে দাও পি। তাহলে এবি সরলরেখাংশকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করা হলো। এবার এটাকে 4 ভাগে ভাগ করতে বলেছি, আমরা ক ভাগে ভাগ করলাম, 2 ভাগে ভাগ করেছি, কিন্তু ভাগটা করতে হবে 4 ভাগে। তাহলে 4 ভাগে ভাগ করার জন্য এদিকে একটা অংশ পেয়েছি, এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক আছে, এটা সমান হয়েছে কিনা আমরা দেখে নিতে পারি। আমরা যেটা করলাম সেটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য
এই এপি আর বিপিটা সমান হয়েছে কিনা কাঁটা বা কম্পাস দিয়ে মেপে দেখে নিতে পারি, স্কেল দিয়েও মেপে দেখতে পারি। তাহলে দুটো যদি সমান হয়েছে তাহলে বুঝবো ঠিক হচ্ছে। পরের ধাপ করব, চারটা ভাগে যেহেতু ভাগ করতে বলেছে, এবার এপি কে সমদ্বিখণ্ডিত করব আর বিপি এই সরলরেখাংশকেও আবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে সেটা করার জন্য এ বিন্দুকে কেন্দ্র করে এই এপি এর সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, তাহলে এখানেও অর্ধেক কোনটা জানি না, মেপেও নিতে হবে না, অর্ধেকের থেকে বেশি যেন পরিষ্কার বোঝা যায় এরকম একটা ব্যাসার্ধ নিয়ে নেবে। নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উপরে বৃত্তচাপ, নিচের দিকেও বৃত্তচাপ, আবার এই পি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ। তাহলে এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দুগুলো যোগ করো। তাহলে এখানে নাম দাও কিউ, আর এখানে ডি পর্যন্ত দেওয়া হয়েছিল, ইএফ দিয়ে দিতে পারো। আর এই বিপি কেও আবার ওই একইভাবে সমদ্বিখণ্ডিত করবো, ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে, এটা যে মাপের ব্যাসার্ধ নিয়েছি এটা সেই মাপের ব্যাসার্ধ নিয়েও করতে পারি, আমরা ছোট বড়ও করতে পারি, অসুবিধা নেই। কিন্তু এই দুটো বৃত্তচাপ মানে এই দুটো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকার সময় যেন বৃত্ত ব্যাসার্ধটা সমান থাকে। যে ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো, সেই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো। কিন্তু এদিকে যেটা করেছি সেটাতেই করতে হবে তার কোনো মানে নেই, আমরা এখানে ছোট বড় করতে পারি। কিন্তু এই দুটো করবার সময় পি আর বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকার সময় ব্যাসার্ধটা যেন একই থাকে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকবো, আবার বি বিন্দুকে কেন্দ্র করে উপর নিচে বৃত্তচাপ আঁকবো। তারপরে এই দুটো স্কেলের সাহায্যে যোগ করে দেবো। এখানে পি কিউ এখানটায় নাম দিতে পারি আর, আর এখানে দিয়ে দাও জি এইচ। তাহলে এ বি সরলরেখাটাকে দেখো চারটি ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4। এরপরে বলেছে চারটি ভাগে ভাগ করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখো। এবারে স্কেল বা কাঁটা কম্পাস দিয়ে সমান ভাগের এগুলো ভাগগুলো সমান হয়েছে কিনা দেখে নেবে। যদি ঠিকঠাক ভাবে আঁকতে পারো অবশ্যই সমান হবে। এখানে শুধু বলেছে কি প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখো। তাহলে মেপে এখানে মাপগুলো লিখে নেবো। কত সেমি ছিল মোট সরলরেখাটা? 12 সেমি। তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হবে? 4 ভাগে ভাগ করেছি, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য দেখবে 3 সেমি করে হবে। নিচে লেখা কি লিখবো? স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল ও ক্যাম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করলাম এবং মেপে দেখলাম প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 সেমি। তাহলে 2 নম্বর সেটটাও কমপ্লিট হলো। পরের দিন আমরা রয় মার্টিন কোশ্চেন ব্যাংকের 3 নম্বর সেট করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।